তো হ্যালো এভরিওয়ান, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট ফ্রি কোর্সের আজকে লেকচার 11-এ তোমাদের সকলকে স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা পড়েছি আউটবাউ নীতি নিয়ে। আজকে আমরা পড়ব ইলেকট্রন বিন্যাসের আরেকটি নীতি, যেটা হচ্ছে পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতি নিয়ে পড়ার আগে আমরা একটা জিনিস তোমাকে দেখিয়ে দিই। সেই জিনিসটা হচ্ছে 1, 2, 4। কেন লিখলাম? পলির বর্জন নীতিটা হচ্ছে যে একটি পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। আবার বলি, একটি পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। তো পলির বর্জন নীতি যখনই বলবে তখনই তুমি মাথার মধ্যে আসবে 1, 2, 4। 1 থেকে একটি পরমাণুর যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটাই হচ্ছে আমার পলির বর্জন নীতি। তো পলির বর্জন নীতি একটা এক্সাম্পল দেই। যেমন একটা পরমাণুর মৌল, ধরো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার 2। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 হলে আমার ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 1s2। ঠিক আছে, এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসো, এই যে পরমাণুতে যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমরা নির্ণয় করব। চারটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে সহকারী, একটা হচ্ছে চৌম্বকীয়, আর একটা হচ্ছে স্পিন। তো আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আমরা কার সাহায্য নিব? আমরা সাহায্য নিব হচ্ছে পলির বর্জন নীতির। পলির বর্জন নীতির সাহায্যে আমরা দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাকে নির্ণয় করতে পারবো। তো সাপোজ এখানে আমার দুইটা ইলেকট্রন আছে, তো আমি প্রথম ইলেকট্রনের জন্য লিখি, প্রথম ইলেকট্রনের জন্য n সমান হবে আমার প্রথম শক্তি স্তর, তাহলে n সমান হবে 1। n সমান 1 হলে l সমান কি হয়? 0 থেকে n-1, তাহলে 0। আর m সমান কি হবে? l সমান যদি 0 হয় তাহলে m এর মানও হবে 0। আর ইলেকট্রনের স্পিন, এখন আসো স্পিন নিয়ে। স্পিন দুই রকমের আছে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কাঁটার দিকে হলে প্লাস হাফ আর বিপরীত দিকে হলে মাইনাস হাফ। সো আমি এখন প্লাস হাফ দিব না মাইনাস হাফ দেবো, এটা ইচ্ছা। এটা যেহেতু কোনো শর্ত নাই, কোনো কিছু নাই, তো আমার বেটার হচ্ছে আমি প্লাস দিয়ে শুরু করব, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘড়ি কাঁটার দিকে ঘুরে। সো আমি প্লাস দিয়ে লিখবো, ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করবো প্লাস দিয়ে লেখার জন্য। যদি কোনো শর্ত থাকে তাহলে আমি মাইনাস দিয়েও লিখতে পারি। তো এস সমান আমার হবে প্লাস হাফ। যেটা ব্যাকা হয়ে গেছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো প্রথম ইলেকট্রনের জন্য আমার এই চারটা কোয়ান্টাম সংখ্যা আমি মান পেলাম। এবার আমি দ্বিতীয় ইলেকট্রনের জন্য নির্ণয় করতে যাই, তাহলে কি আসতেছে? দ্বিতীয় ইলেকট্রনটা আমার আছে প্রথম শক্তি স্তরে, তাহলে আমার n সমান আসছে 1। n সমান যদি 1 হয় তাহলে l সমান আমার হবে 0। m সমান তাহলে কি হবে? m সমানও 0 হবে। আর s সমান কি হবে? এবার আসো টুইস্টটা কি? প্লাস হাফ নাকি মাইনাস হাফ? আমার পলি বলেছে যে আমার একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। তো তার মানেটা কি? আমার এই যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। হয় একটা না একটা চেঞ্জ থাকবেই, একসাথে চারটা কখনোই সমান হবে না। হয় একটা না একটা চেঞ্জ থাকবেই বা একটা ডিফারেন্ট থাকবে। তো এখানে দেখি n সমান 1, 1, এটা সেম। l সমান 0, 0, এটাও সেম। m সমান 0, 0, এটাও সেম। তাহলে বাকি আছে প্লাস হাফ নাকি মাইনাস হাফ, তাই না? তো প্লাস হাফ দিলে কি আমার সেম হয়ে যাবে, পলির বর্জন নীতিকে আর সিদ্ধ করবে না। তো আমি এখন কি লিখবো? মাইনাস হাফ লিখবো। তাহলে আমি এখন লিখবো মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো। ভালো করে বুঝতে হবে, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে যদি আমার দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তো আমার এইখানে যে দুইটা ইলেকট্রনই আছে, দুইটা ইলেকট্রনের মধ্যে এনও সমান, এলও সমান, এমও সমান, হাতে আছে এস।
এখন এস প্লাস হাফ নাকি মাইনাস হাফ, একটা হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ। প্লাস হাফ আমি দিলাম প্রথমটাকেই ধরো, যেটার কারণ যেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, আর পরেরটাকে আমি দিলাম মাইনাস হাফ, কারণ সেটা ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরছে। কারণ আমার আলটিমেটলি 4টা কোয়ান্টাম সংখ্যার মানকেই সমান করা যাবে না, হয়তো সর্বোচ্চ 3টা সমান হবে, কিন্তু একটা হলো ডিফারেন্ট হবে, মানে একটা ভিন্ন হবেই কমপক্ষে, তার চাইতেও বেশি ভিন্ন হতে পারে, কিন্তু একটা কমপক্ষে ভিন্ন হবেই। এটা হচ্ছে পলির বর্জন নীতি। আচ্ছা, আমরা আরও কিছু বেসিক কথা বলবো এর সাথে, সো তারপরে আমরা কিছু প্রশ্ন সলভ করব। আমরা এখন কিছু বেসিক কথা বলবো। কি বেসিক কথা, বেসিকগুলো তোমাদের জানা লাগবে, যে জন্য মানে আমরা এখন টোটাল কথা হচ্ছে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে পিএক্স, পিওয়াই, পিজেড, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড এসব জিনিস পড়ে আসছিলাম, এগুলো নিয়ে একটু বিস্তারিত দেখব, কারণ এই জিনিসগুলো দেখলে তোমার ওই পলির বর্জনীতির সাহায্যে যে প্রশ্নগুলো হবে এগুলো সলভ করাটা সহজ হবে। তো দেখো, বেসিক কথার মধ্যে আমরা আমার যে উপশক্তি স্তরগুলো ছিল, যেমন এস, তো এস এর জন্য আমার এল সমান ছিল 0, পি এর জন্য ছিল এল সমান 1, ডি এর জন্য ছিল এল সমান 2। ঠিক আছে, তাহলে পি এর জন্য আমার ছিল 1, তো পি এর জন্য যদি 1 হয় তাহলে পি এর ক্ষেত্রে আমার যে এম এর মানটা, পি অরবিটালের জন্য এম এর যে মানটা সেটা ছিল হচ্ছে -1, 0, +1, তাই না? -1, 0, +1 এম এর মানটা, এল সমান 1 হলে এম সমান -1, 0, +1। তো যদি আমার এম সমান -1 হয়, এম সমান -1 হলে সেই ত্রিমাত্রিক বিন্যাসটা হচ্ছে px, এম সমান -1 হলে px। এম সমান যদি 0 হয় তাহলে সেটা হবে py, এবং এম সমান যদি +1 হয় তাহলে সেটা হবে pz। এখন একটু কথা বলি, এই বিষয়টা নিয়ে অনেক বইতে অনেকভাবে লেখা আছে এবং বিভিন্নজন বিভিন্নভাবে বলে, তবে মোট কথা হচ্ছে যে আমার যে কোনো একটা ত্রিমাত্রিক বিন্যাস জানলেই হবে। হ্যাঁ, তো এইভাবে মনে রাখাটা সহজ, যে জন্য এইভাবে বলাটাই হয় যে -1-এর জন্য px, 0-এর জন্য py, আর +1-এর জন্য হচ্ছে pz। এইভাবে একটু মনে রাখার সুবিধার জন্য আমরা এইভাবে বলি। তো অনেকভাবে জায়গায় অনেকভাবে বলতে পারি, এটা কোনো নির্দিষ্ট কিন্তু কোনো কিছু নেই, কারণ কোয়ান্টাম সংখ্যা নির্ভরই করতেছে পসিবিলিটির উপরে। তো এইভাবে শিখে রাখতে পারো যে এটা কোনো ফিক্সড না, সো বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকতে পারে, তো তোমরা কনফিউজড হবে না। তো আমার যে পিএক্স, এই যে অরবিটালটা, এই পিএক্স অরবিটালটা আকৃতি হচ্ছে আমার ডাম্বেল আকৃতি বলছিলাম না? তো এটা যদি আমার এক্স এক্সিস হয় আর এটা যদি আমার ওয়াই এক্সিস হয়, তাহলে এইটা হচ্ছে আমার পিএক্স অরবিটাল, বুঝেছো? এইটা হচ্ছে আমার পিএক্স অরবিটাল। এরপরে যদি আমি পি ওয়াই অরবিটালের কথা বলি, 3টা অক্ষই পরস্পরের সাথে সর্বদা লম্বভাবে থাকে, 3টা অক্ষই এক্স ওয়াই জেড। তো এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, তাহলে আমার যে অরবিটালটা সেটা অবস্থান করবে ওয়াই অক্ষ বরাবর, পি ওয়াই। সো পি ওয়াই, ঠিক আছে? তো আমার পি ওয়াই বরাবর আমার অরবিটালটা অবস্থান করবে। এরপরে পি জেড, সো জেড যে জিনিসটা, সো ধরো আমার এটা যদি এক্স অক্ষ বলি বা ওয়াই অক্ষ বলি ইচ্ছা, কজ প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে লম্ব, আর এটা যদি আমি জেড দিই তাহলে আমার এই অরবিটালটা হবে পি জেড, যেটা পি জেডটা হবে আমার এইটার উপর, এটা হচ্ছে আমার পি ওয়াই, এটা হচ্ছে আমার পি জেড। তো দেখছো যে 3টা অরবিটাল, এটা 3টা অরবিটালের শেপ। সো -1 যদি হয় তাহলে হবে পি এক্স, 0 হলে হবে পি ওয়াই এটা, আর +1 হলে হবে পি জেড এইটা, এরকম। এতটুকু জানলেও চলবে। এরপরে যখন আমি ডি এর জন্য বলবো, ডি এর জন্য আমার এম সমান হবে কি কি, ডি এর জন্য আছে আমার এল সমান 2, তাহলে -2, -1, 0, +1, +2, 5টা মান পাইলাম। তাহলে 5টা মান হলে
এম সমান যদি -2 হয় তাহলে আমার হবে dxy যদি আমার এম সমান -1 হয় তাহলে এটা হবে আমার dyz যদি এম সমান 0 হয় তাহলে এটা হবে আমার dzx এম সমান যদি 1 + 1 আর কি +1 হয় তাহলে সেটা হবে dx² - y² আর এম সমান যদি +2 হয় তাহলে এটা হবে dz²। এই হচ্ছে আমার 5টা অরবিটাল। তো কোনটা কোন মানের জন্য এইভাবে মনে রাখাটা সহজ। এটা কিন্তু কোনো এক্স্যাক্ট কোনো কিছু নাই যে এইটাই dxy কে নির্দেশ করছে, -1ই dyz কে নির্দেশ করছে, এরকম কোনো এক্স্যাক্ট কোনো কিছু নাই। সো যদি বইয়ের মধ্যে দেখো যে অন্য কোনো মানে দেওয়া আছে, সো কনফিউজড হবা না। সো এই জিনিসটা একটু জানা থাকতে হবে, জানা থাকলে বেটার। সো দ্বিতীয় কথাটার মধ্যে ধরো আমরা পি অরবিটালের কথা যদি বলি তাহলে আমার যে পি উপশক্তি স্তর, তো পি উপশক্তি স্তরে আমার কি 6টা ইলেকট্রন থাকতে পারে টোটাল, 6টা ইলেকট্রন আমার টোটাল থাকতে পারে। পি উপশক্তি স্তরে 3টা ত্রিমাত্রিক বিন্যাস আছে, পিএক্স, পিওয়াই, পিজেড। 3টা ত্রিমাত্রিক বিন্যাসের মধ্যে যেটাই হোক না কেন পিএক্স এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পিওয়াইতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পিজেড এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। সিমিলার ফর ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স। এইসব অরবিটালগুলোতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, যে জন্য এদেরকে বলা উপশক্তি স্তর আর ওদেরকে বলা হয় অরবিটাল, একটু বোঝার জন্য। তো যেমন ধরো যে পি অরবিটালে যদি আমার 6টা ইলেকট্রন থাকে, হ্যাঁ, তো সাপোজ আমার যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে আমি এটাকে একটা যদি ডায়াগ্রাম বানাই, এটা তোমরা হুন্ডের নীতি পড়ার সময় বুঝবা, আরও বেটার করে বুঝবা। সো এখন বুঝলে আরও ভালো হয়। সেটা যদি পি এক্স, পি ওয়াই, পি জেড, হ্যাঁ। তো ধরো আমার P6 আছে, কোন একটা ইলেকট্রন বিন্যাসে আমার P6 আছে, সর্বোচ্চ P6 আছে। তো ফার্স্টে আমার ইলেকট্রন যেগুলো যাবে সেগুলো ফার্স্টে হবে একমুখী স্পিনের, এরকম একমুখী স্পিন। এরপরে এরা যাবে দ্বিমুখী স্পিনে, এইভাবে এইভাবে। আমার হচ্ছে এই যে 6টা ইলেকট্রন, তো দেখতে পাচ্ছ একটা যাচ্ছে উপরের দিকে স্পিন, একটা হচ্ছে নিচের দিকে স্পিন। তো এই দুইটার যে ইলেকট্রনটা আছে এই দুইটার বেশি কিন্তু অন্য কোনো অরবিটালে থাকতে পারে না, অন্য কোনো অরবিটালে এই দুইটার বেশি কিন্তু কিছু থাকতে পারে না। যদি আমার P5 হতো, P5 হলে তো PX, PY, PZ। তো প্রথমে ইলেকট্রন যাবে একমুখী স্পিনে, সিঙ্গেল সিঙ্গেল যাবে, সিঙ্গেল সিঙ্গেল যাবে। এরপরে 3টা গেল, 4টা, 5টা, এই যে গেল। তাহলে এই যে একটা ইলেকট্রন সিঙ্গেল স্পিনে রয়ে গেল, ঠিক আছে, এতটুক নিয়েও কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে P4, P4, P4 যেটা, তো এটা হচ্ছে PX, PY, PZ। তো 4টা ইলেকট্রন, তাহলে ফার্স্টে একটা একটা করে যাবে সিঙ্গেল স্পিনে, এরপরে একটা ইলেকট্রন আছে তো ফার্স্টে PX এ যাবে, যে আর বাকিগুলোতে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকবে। মানে ইলেকট্রনটা কিভাবে থাকে অরবিটালগুলোতে এটা আসলে মেইনলি আমি বোঝাতে চাচ্ছি। তো P4 পর্যন্ত বোঝা গেল। এবার আসো P3, P3 যদি বলি, এটা ধরো PX, PY, PZ, 3টা আছে, তাহলে ফার্স্টে PX এ যাবে, দেন PY তে, দেন PZ এ। এটা সব স্পিন কিন্তু একমুখী। আবার যখন P2 হবে, একটা হচ্ছে PX, PY, PZ। তো ধরো যে P দুইটা আছে, তাহলে ফার্স্টে যাবে একটা যাবে এইভাবে, তাহলে PZ ফাঁকা। তার মানেটা কি, PZ এর কোনো ইলেকট্রন নাই। সো আমার ইলেকট্রন বিন্যাসে যদি কখনো আমি P2 পাই, তাহলে আমি জাস্ট PX 1 দিব, PY 1 দিব।
আর যদি P1 হয় তাহলে তো আর কোনো কথাই নাই, P1 হয়, Px Py Pz সবার আগে যাবে Px। এর একটা বেসিক জিনিস, যে জিনিসটা ইলেকট্রন বিন্যাস করার সময় খুব দরকার পড়ে। অনেকে এটা 19-এ পড়ে আসছো, কারণ 19-এ তোমাদের একটা ব্যাখ্যা ছিল যে নাইট্রোজেনের নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে কেন বেশি। তখন তোমরা ব্যাখ্যার জন্য অনেক সময় বলছো যে এই যে Px-এ একটা, Py-তে একটা, Pz-এ একটা, সো P3 আছে, তো 3টা ইলেকট্রন থাকে অর্ধপূর্ণ, সো দ্যাটস ওয়াই এটা একটু বেশি ইলেকট্রন আসক্তি থাকে। সো তখন তোমরা হয়তো অনেকে Px Py Pz এর কনসেপ্টটা দেখছো, কিন্তু অত বিস্তারিত পড়ো নাই। সো এই যে হচ্ছে Px Py Pz, এটা হচ্ছে 3টা ত্রিমাত্রিক বিন্যাস। তো 3টে ত্রিমাত্রিক বিন্যাসে এরকম ফার্স্টে ইলেকট্রন কিভাবে যাবে, সিঙ্গেল স্পিনের ফার্স্টে Px-এ ঢুকবে, তারপর Py-তে, তারপর Pz-এ, এরপরে গিয়ে বিপরীত স্পিন যখন আরও একটা এক্সট্রা থাকবে, তখন এই যে 4 নাম্বারটা এখানে ঢুকলো, 5 নাম্বারটা Py-তে ঢুকলো, 6 নাম্বারটা Pz-এ ঢুকলো, এইভাবে। সে যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো, না বুঝে থাকলে কমেন্ট জানাতে পারো, আমি হেল্প করার চেষ্টা করব। আমার পলির বর্জন নীতি নিয়ে কী কী প্রশ্ন আসে, তো তার একটা নমুনা দেখাচ্ছি, যে নাইট্রোজেন পরমাণুর শেষ 2টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, এই ধরনের প্রশ্নই আসে। তো যদি তোমার এই ধরনের প্রশ্ন আসে তাহলে আগে বুঝে নিবা এটা কোন টাইপ থেকে আসছে। এটা আসছে আমার পলির বর্জন নীতির উপর বেসিস করে এই প্রশ্নটা আমার দিয়েছে। তো এই ধরনের প্রশ্ন সলভ করার আগে আমরা কি লিখবো, সবার আগে মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখে নিব। তো ফার্স্টে মৌলটার ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 7। তো এখান থেকে আমরা লিখতে পারি 1s2, তারপর হচ্ছে 2s2, 2টা গেল, আর 3টা আছে, তো 2p3। এই জিনিসটাকে আমি একটু আগে তোমাকে কিন্তু ভাঙায় বুঝাইছি, যে আমার এখান থেকে 3টাতে চলে যাবে, একটা যাবে Px-এ, একটা যাবে Py-তে, একটা যাবে Pz-এ। সেই জিনিসটা এইভাবে লিখবো, ফার্স্টে লিখবো 2px, 2py, 2pz, তাহলে একটা একটা করে যাবে, তাহলে যে 1 1 1। লাস্ট কথাটা যদি বুঝে থাকো তাহলে এই লাইনটা বোঝা তোমার জন্য সহজ হয়ে যাবে, না বুঝে থাকলে ওইটুক দেখে আসো, কারণ খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তো এই যে দেখতে পাচ্ছি যে শেষ 2টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমাকে আগে শেষ 2টা ইলেকট্রন নির্ণয় করা লাগবে যে কোন 2টা। এইটা হচ্ছে আমার 6 নাম্বার, মানে প্রথমে গেছে 2টা, তারপর গেছে 2টা, তাহলে 4টা, এরপর 5 নাম্বার, এই যে গেল 6 নাম্বার, এই যে গেল 7 নাম্বার। তো বোঝা গেল যে এই 2টা হচ্ছে আমার শেষ 2টা ইলেকট্রন, মানে ষষ্ঠ এবং সপ্তম। তাহলে এবার ষষ্ঠটার জন্য আমি ফার্স্টে লিখব 6 নং ইলেকট্রনের জন্য, 6 নং ইলেকট্রনের জন্য। তো 6 নং ইলেকট্রনের জন্য ফার্স্টে আমরা n এর মান লিখব। তো n এর মান কত, 2, তাহলে এই যে 2, এরপর l লিখব। হ্যাঁ, তো p দেওয়া আছে। হ্যাঁ, তাহলে p এর জন্য l এর মান কত, s এর জন্য হচ্ছে 0, p এর জন্য হচ্ছে 1, তাহলে l সমান হচ্ছে আমার 1। এবার m সমান কত লিখব, এবার দেখো m সমান কত লিখব। আমি বেসিক কথার মধ্যে ফার্স্টেই বলেছিলাম যে আমার যদি px হয় তার জন্য m সমান হবে -1, py এর জন্য হবে m সমান 0, আর pz এর জন্য আমার হবে +1। তাহলে আমার এখানে ইলেকট্রন আছে py-তে, তাহলে py-তে থাকলে আমি কি লিখব, m এর মান 0, m সমান লিখব 0। এবার দেখো ইলেকট্রন কিন্তু প্রথমে একটা স্পিন করে করে ঢুকছে, সো আমি ইলেকট্রনের স্পিন এখন +½ দিতে হবে, +½ দেই, আর অনেক কিছু -½ দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। সো আমি এখানে s সমান দিলাম +½ ঠিক আছে। এবার আমি দিব 7 নং ইলেকট্রনের জন্য। তো 7 নং ইলেকট্রনের জন্য, মানে যেটা শেষেরটা, 7 নং এর জন্য দেখো 7 নং এ আমার n সমান হচ্ছে 2, l সমান হচ্ছে আমার 1, p যেহেতু তো 1, m সমান আমার কি হবে,
পি ওয়াই সমান 0 আর পি জেড সমান হচ্ছে আমার +1, তাহলে আমি এখানে লিখব +1। আর এবার ইলেকট্রনের স্পিন আমি এখানে দিব +12। এখন দেখো অনেকে বলবো -12 দিই ভাইয়া, হ্যাঁ নো প্রবলেম, -12 দিতে পারো। এখন দেখো পলির বর্জন নীতি মেনে চলছে কিনা। n সমান 2 2 সমান l সমান 1 1, ঠিক আছে। m সমান 0 এখানে, m সমান +1 এখানে। সো এই যে পার্থক্য হয়ে গেল, চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান না, এই জন্য এখানে আমি +12 দিলাম, এখানে আমি +12 দিলাম, এখানে আমি -12 না দিলেও চললো। আমি যদি এখানে -12 দিই তাও কোনো সমস্যা নেই, সব চলবে। তো এবার আসলে আরেকটা প্রবলেম আমরা সলভ করি। লাস্ট কোশ্চেনটা ছিল আমার নাইট্রোজেন পরমাণুর। এই কোশ্চেনে আমাকে দিয়েছে ফেরিক পরমাণু, লোহা। তো লোহার জন্য শেষ দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। তো লোহার এই প্রশ্নটা দেখলে আমি বুঝে যাব কিসের উপরে, পলির বর্জন নীতির উপর ভিত্তি করে প্রশ্নটা হয়েছে। তাহলে আমি এই প্রশ্ন হলে সবার আগে করব ইলেকট্রন বিন্যাস। তো লিখে ফেলি ইলেকট্রন বিন্যাস। এফির পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তোমরা সবাই 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যা আছে এগুলোকে একটু মুখস্থ করে ফেলবা, যে কোনটা কোন মৌলের, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। পারমাণবিক সংখ্যা সাথে এটার ভর, এই দুইটা জিনিস একটু মুখস্থ করে ফেলতে হবে, তাহলে ম্যাথ করতে পারবা, সুবিধা হবে। তো Fe সমান 26, তাহলে হবে 1s2, দেন হবে 2s2, 2p6, এরপর আসবে 3s2 12, 3p6 18, দেন হচ্ছে 4s পরে লিখি, এখানে আমার 3d আসবে, তো আমি 4sটাকে এই সাইডে লিখি, 4s2। তাহলে আমার হলো 2 2 4 6 10 12 18 20, আর আছে 6, তো 6 লিখতে হবে। তাহলে আমি 3dxy, 3dyz, 3dzx, 3dx স্কয়ার মাইনাস y স্কয়ার, 3dz স্কয়ার, আর হচ্ছে 4s2। এবার ইলেকট্রন কোথায় কোথায় যাবে, তো আমি বেসিক কথা 2 নম্বরে বলেছিলাম যে একটা একটা করে ফার্স্টে ঢুকবে। সো আমার একটা একটা করে ফার্স্টে ঢুকবে, সো 1 1 1 1 1 গেল 5, আর আরেকটা বাকি আছে, কারণ 6টা যাবে 3d6, তাহলে আরেকটা যাবে dxy তে, তাহলে এটা আমার হবে 2। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, যারা বেশি কথাটা বুঝতে পারছিল। তো 2 হলো, এটা হচ্ছে আমার হয়ে গেল। এবার আমাকে বলছে শেষ দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কত। শেষ দুইটা ইলেকট্রন, তাহলে শেষ দুইটা ইলেকট্রন কোন দুইটা ইলেকট্রন, একটা হচ্ছে আমার এইটা, একটা হচ্ছে আমার এই যে 3dxy তে ঢুকছিল। এই জন্য ওই জিনিসটা বুঝাইছিলাম যে কেন ওই জিনিসটা দরকার, যে আমার একটা শেষ ইলেকট্রনগুলো কোথায় ঢুকছে, ফার্স্টে ঢুকছে কি 4s2 তে, দেন ঢুকছে 3d তে। আহ্বায়ক নীতিতে কি পড়ছিলাম, আহ্বায়ক নীতিতে 3d তে না ঢুকে আগে 4s এ ঢুকে, তারপরে ঢুকবে 3d তে। তো ফার্স্টে আগে 3d তে ঢুকলো, সরি আগে 4s এ ঢুকলো, দেন 3d তে ঢুকলো। 3dর মধ্যে আগে সবগুলোতে একটা একটা করে গেল, এরপরে xy তে লাস্ট ইলেকট্রনটা ঢুকলো। তাহলে লাস্ট দুইটা ইলেকট্রন হচ্ছে এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে, আর এইখানে একটা থাকবে। এই যে ইলেকট্রনটা বের করার জন্য ওই বেসিক কথাটা দরকার ছিল। এবার সহজ, এবার তুমি নর্মালি কোয়ান্টাম সংখ্যা যেভাবে বের করে সেভাবে বের করবা। তাহলে 26টা ইলেকট্রন আছে, তো 25 নং ইলেকট্রনের জন্য 25 নম্বর ইলেকট্রনের জন্য 25 নং ইলেকট্রনের জন্য n সমান হবে আমার 3 দেওয়া আছে, তো 3, সরি এই যে এটা বলে লিখলাম এইটার জন্য, তো 3, দেন হবে আমার l সমান কত হবে, d এর জন্য l এর মান কত, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য হচ্ছে আমার 2, এরপরে m বলে আসছিলাম, m এর মান হবে -2 -1 0 +1 +2, -1 এর জন্য xy
-2 এর জন্য dxy, -1 এর জন্য dyz, 0 এর জন্য dzx, +1 এর জন্য dx স্কয়ার y স্কয়ার, আর +2 এর জন্য dz স্কয়ার। তাহলে dz স্কয়ার ঢুকছে যেহেতু, তাহলে এটা আমার হবে +2 এবং প্রথম ইলেকট্রনটা ঢুকছে, সো আমি প্রথম ইলেকট্রনের জন্য আমি লিখতে পারি +½ এটুক গেল। এবার আমি লিখবো হচ্ছে 26 নং ইলেকট্রনের জন্য। 26 নং ইলেকট্রনের জন্য আমার n সমান হবে এই যে এইটা 3, l সমান আমার হবে d, তাহলে হবে 2, m সমান আমার হবে dxy, তাহলে এটা আমার m সমান হবে -2। তাহলে m সমান হচ্ছে -2 আর s সমান হচ্ছে, এবার আমার দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকছিল, প্রথমে তো এভাবে গেছে, এরপরে যে দ্বিতীয় ইলেকট্রনটা এভাবে ঢুকছে, সো আমি যদি এখানে -1/2 দিই তাহলে জিনিসটা আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়, সে -1/2 দিলাম। আশা করি বুঝতে পারছো, এই যে এটাই এইভাবে তুমি নির্ণয় করবে। এর সাথে লেজুর লাগায় একটা প্রশ্ন আসে, যেটা কি পলির বর্জন নীতিকে সিদ্ধ করছে কিনা বা পলির বর্জন নীতি মেনে চলে কিনা। তো পলির বর্জন নীতি মেনে চলে কিনা এটা বোঝাবো কিভাবে, যে 25 এবং 26 নং ইলেকট্রনের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার মান, এই যে n এর মান l এর মান সমান হলেও m এর মান এবং s এর মান সমান নয়, তাই পলির বর্জন নীতিকে মেনে চলে। এটাই জাস্ট দুইটা লাইন লেখার জন্য ওই লেজুরটা লাগায়, যে পলির বর্জন নীতি মেনে চলে কিনা। তো কি লিখবা, এখানে দুইটা m এর মান এবং s এর মান সমান না, কিন্তু n ও l এর মান সমান, তো 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হচ্ছে না, তাইলে পলির বর্জন নীতি মেনে চলে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে হুন্ডের নীতি। তো যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবে, এবং যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। তো দেখা হবে আগামী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।